তার থেকে আপনার নতুন চ্যাপ্টার গুলাতে ফোকাস দেন। আপাতত আমরা একটু সাপ্লাই চেইন নিয়ে কথা বলি। আপনাদের হাতে কাগজ কলম একটু নেন। তো সাপ্লাই চেইনের ক্ষেত্রে আমরা কি কি পড়ছি যদি আমি জিজ্ঞাসা করি আপনাদের, আপনারা অনেক কিছুই পড়ছেন, কিন্তু একটা সাপ্লাই চেইন ম্যানেজ করতে গেলে প্র্যাকটিক্যাল বিষয়ে অ্যাপ্লাই করতে গেলে কিছু কনসেপ্ট খুবই এসেনশিয়াল। যেমন আমি যদি আমার পার্টে বলি যে গ্লোবাল ইন্টিগ্রেশন, তারপর ফোরকাস্টিং এন্ড সাপ্লাই চেইন, মানে এই বিষয়গুলো আছে, এগুলা খুব অ্যাডভান্সড লেভেলের কাজ আর কি। এগুলো একটু অ্যাডভান্স লেভেলে এই জিনিসগুলো আসলে বেশি কাজে লাগে। কিন্তু কয়েকটা বিষয় আছে যেগুলো আপনি মার্কেটিং এর কাজ করতে গেলে আপনার মিনিমাম কনসেপ্ট থাকা লাগবে, এগুলো আসলে আমাদের বাদ দেওয়া যাচ্ছে না। তো তিনটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার গুলার সবকিছু পড়তে হবে না। আমি সিলেক্টেড কিছু টপিক বলবো, এই টপিক গুলো পড়বেন ফাইনালের জন্য। এর মধ্যে আমি একটু সামারি আপনাদের বলে দিই। এর মধ্যে একটা হচ্ছে আপনার ক্যাপাসিটি ম্যানেজ করা। আপনার ক্যাপাসিটিটা ম্যানেজ করা, যে আপনি ক্যাপাসিটি কিভাবে ম্যানেজ করবেন। আপনারা কি লিখতে পারতেছেন? একটু নোট নিয়েন আর কি। সাবজেক্ট কি আছেন ক্লাসে? আচ্ছা, পার্থ আছে। আচ্ছা, ক্যাপাসিটিটা ম্যানেজ করা, তো ক্যাপাসিটি ম্যানেজ করবেন কিভাবে? আপনার এখানে ইনভেন্টরির বিষয় আছে, প্রোডাকশন ক্যাপাসিটির বিষয় আছে। তো আপনার সাপ্লাইটা, আপনার প্রোডাক্টের যে সাপ্লাই, এইটা ধরেন যে আপনাকে কিছুটা কন্ট্রোল করতে হবে, আপনার ডিমান্ডটাকে কিছুটা কন্ট্রোল করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ সাপ্লাই। এটা গেল একটা বিষয়, এগুলো নিয়ে একটা সাপ্লাই ডিসকাশন আছে। আরেকটা সাপ্লাই ডিসকাশন আছে আপনার রিগার্ডিং সেফটি ইনভেন্টরি। দিস টপিক ওয়াজ কভার্ড ইন ইউর কিউবিএ কোর্স। সেফটি ইনভেন্টরি পার্থ বলতে পারবেন সেফটি ইনভেন্টরি কি জিনিস, বা সেফটি স্টক? হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ সেফটি স্টক? হ্যাঁ, না স্যার, আমার আসলে এটা সম্পর্কে ক্লিয়ার ধারণা নেই। না না, এটা খুব মানে বাজে ব্যাপার। আপনারা এই কিছুদিন আগের কোর্স আপনি ভুলে গেলে হবে, এই টপিক তো রিলেটেড। আর সেফটি স্টক মানে আপনার এটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে জানা থাকা মাস্ট। তো সেফটি স্টকটা হচ্ছে আপনার দোকানে কি পরিমাণ প্রোডাক্ট আপনি রাখবেন সেফটির জন্য, যে এই লেভেলে চলে গেলে আপনি আবার রি অর্ডার করবেন। ধরেন আপনার দোকানে সেফটি স্টক আপনি ঠিক করছেন 20টা প্রোডাক্ট, 20 ইউনিট প্রোডাক্ট। তো 500 ইউনিট প্রোডাক্ট আছে আপনার দোকানে। যখন আপনি দেখবেন যে এটা 20 ইউনিটে নাইমে আসছে, তখন হচ্ছে আপনি আবার রি অর্ডার করবেন আর কি। এটাকে বলে সেফটি স্টক, সেফটির জন্য যেটা আপনি স্টক করে রাখবেন। তো এই বিষয়গুলো আছে আর কি। এখানে আমরা একটু এখন একটু আমরা বই শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমি একটু আপনাদের বলি যে চ্যাপ্টার 6 যেটা ডিজাইনিং গ্লোবাল সাপ্লাই চেইন নেটওয়ার্ক, এটা তো পড়াইছি। এটাতে যে যে টপিক পড়াইছি এগুলো দেখবেন। বাইরের ওই এক্সেস জিনিস দেখেন না, এক্সেস দেখা পারবেন না। আর চ্যাপ্টার 7 দেখবেন ডিমান্ড ফোরকাস্টিং ইন এ সাপ্লাই চেইন, একই কথা। আচ্ছা, এখন আসেন এই চ্যাপ্টারটা মার্ক করেন, চ্যাপ্টার 9 সেলস এন্ড অপারেশন প্ল্যানিং, প্ল্যানিং সাপ্লাই এন্ড ডিমান্ড ইন এ সাপ্লাই চেইন, এটা মার্ক করেন। চ্যাপ্টার 12 মার্ক করেন, ম্যানেজিং আনসার্টেনটি ইন এ সাপ্লাই চেইন, সেফটি ইনভেন্টরি। আর চ্যাপ্টার 15 সোর্সিং ডিসিশন ইন সাপ্লাই চেইন। সোর্সিং মানে কি? সোর্সিং এখানে যে দেখছেন সোর্সিং বলা আছে, একটু বড় করে দাঁড়ান। সোর্সিং মানেটা কি? ডিপার্টমেন্ট আপনার 4 সিজিপিএ দিয়ে দিচ্ছে, কিন্তু আপনার নলেজে যদি গ্যাপ থাকে, এই সিজিপিএ দিয়া ভাই 2 পয়সা কাজ হবে না, বুঝছেন? এই নলেজটা বাড়াইতে হবে। যে সোর্সিং এটা কিন্তু খুব একটা প্রাইমারি কনসেপ্ট। সোর্সিং হচ্ছে
আপনি কার কাছ থেকে প্রোডাক্টটা কিনবেন, আপনার প্রোডাক্ট যে কিনতেছেন এটাকে বলে সোর্সিং, সংগ্রহ করা, এটাকে প্রকিউরমেন্টও বলে। আচ্ছা, এখন চ্যাপ্টার 9-এ আসার আগে আচ্ছা, এখানে দেখেন চ্যাপ্টার 9-এ কি বলা আছে, প্রেডিক্টেবল ভেরিয়েবিলিটি। প্রেডিক্টেবল ভেরিয়েবিলিটি আরেকটা হচ্ছে, প্রেডিক্টেবল ভেরিয়েবিলিটি কনসেপ্টটা হচ্ছে যে ইউ ক্যান প্রেডিক্ট অর ইউ ক্যান ফোরকাস্ট দ্য চেঞ্জ। আপনি জানেন যে আপনার প্রোডাক্টের বিক্রি কোন সময়ে বাড়ে, আপনার প্রোডাক্টের বিক্রি কোন সময়ে কমে, এগুলোকে বলে প্রেডিক্টেবল ভেরিয়েবিলিটি। দেখেন কি বলা আছে, চেঞ্জ ইন ডিমান্ড দ্যাট ক্যান বি ফোরকাস্ট। Products that undergo this type of change in demand create numerous problem in supply chain. এটার কিছু প্রবলেম আছে, এই অংশটা একটু পড়েন, প্রেডিক্টেবল ভেরিয়েবিলিটি। তারপর এই জায়গাটা পড়েন যে আপনি প্রেডিক্টেবল ভেরিয়েবিলিটি যেটা, এটা কন্ট্রোল করতে পারেন আপনি দুইটা মেথডে, ম্যানেজ সাপ্লাই এন্ড ম্যানেজ ডিমান্ড। সাপ্লাই ম্যানেজ করবেন কিভাবে, প্রোডাকশন ক্যাপাসিটি, ইনভেন্টরি, সাব কন্ট্রাক্টিং এন্ড ব্যাকলগ, এগুলোর মাধ্যমে। ক্যাপাসিটি, ইনভেন্টরি, সাব কন্ট্রাক্টিং এগুলো আমরা জানি, ব্যাকলগটা আমরা জানি না। ব্যাকলগটা হচ্ছে কাস্টমার আপনার কাছে অর্ডার করছে কিন্তু এখনো আপনি অর্ডার ফিল আপ করতে পারেন নাই, স্টিল নাও দিস আর পেন্ডিং, এগুলাকে বলে ব্যাকলগ। এখন এখানে আসেন, আপনি সাপ্লাইটা কিভাবে কন্ট্রোল করবেন। সাপ্লাই সাপ্লাই কন্ট্রোল করবেন প্রোডাকশন ক্যাপাসিটি এবং ইনভেন্টরি ক্যাপাসিটি, এই দুইটার মাধ্যমে। দেখেন খুব ইম্পর্টেন্ট বিষয় এটা, ক্যাপাসিটি কিভাবে কন্ট্রোল করবেন। টাইম ফ্লেক্সিবিলিটি ফ্রম ওয়ার্কফোর্স, এমপ্লয়ি এমপ্লয়ি ফ্লেক্সিবল টাইমে কাজ করবে। ফ্লেক্সিবল, যখন পিক আওয়ার থাকে তখন তারা বেশি কাজ করবে, যখন পিক আওয়ার থাকে না তখন আবার কম কাজ করবে। ইউ ক্যান রিক্রুট পার্ট টাইম এমপ্লয়ি, অথবা ইউ ক্যান পে ওভার টাইম, বুঝছেন, এগুলো আপনি করতে পারেন। এই দেখেন পরে কিন্তু এই বিষয়গুলো বলা আছে, আমি যেগুলো এইমাত্র বললাম। সিজনাল ওয়ার্কফোর্স ইউজ করতে পারেন, যখন আপনার বেশি এমপ্লয়ি দরকার তখন ওয়ার্কফোর্স বেশি করে ইউজ করবেন। ডুয়েল ফ্যাসিলিটি, স্পেশালাইজড এন্ড ফ্লেক্সিবল, কিছু প্রোডাকশন ফেসিলিটি থাকবে ফ্লেক্সিবল, যখন বেশি প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানো দরকার তখন বাড়াবেন, যখন বাড়ানোর দরকার নাই তখন আবার বাড়াবেন না, আগের মতোই রাখবেন। এই যে দেখেন, স্পেশালাইজড ফেসিলিটি প্রডিউস এ রিলেটিভলি স্টেবল আউটপুট অফ প্রোডাক্ট, আর ফ্লেক্সিবল ফেসিলিটি হচ্ছে প্রডিউস এ ওয়াইডলি ভেরিং ভলিউম এন্ড ভ্যারাইটি অফ প্রোডাক্ট বাট এট আ হায়ার ইউনিট কস্ট। এটা একটা বিষয় যে আপনার প্রোডাকশন ফেসিলিটি যখন ফ্লেক্সিবল হবে তখন আপনার পার ইউনিট প্রোডাকশন কস্ট অনেক বেশি হয়। এই যে সাব কন্ট্রাক্টিং, আপনার প্রোডাকশনের কাজটা আরেকজন করে দেবে আর কি, কন্ট্রাক্ট দিয়ে দেবেন আরেকজনকে। ডিজাইনিং প্রোডাক্ট ফ্লেক্সিবিলিটি ইনটু দ্য প্রোডাকশন প্রসেস, এগুলোকে পুরো বুঝে নিতে হবে আপনাদের, খুব কঠিন কোনো কনসেপ্ট না। এগুলো হলো সাপ্লাই ক্যাপাসিটি, সাপ্লাই কন্ট্রোল করা। সাপ্লাই কন্ট্রোল করবেন দুইটা হয়েছে, একটা হচ্ছে ক্যাপাসিটি ম্যানেজ করে, আরেকটা হয়েছে এই যে ইনভেন্টরি ম্যানেজ করে। ইনভেন্টরি ম্যানেজ করবেন কিভাবে, ইউজিং কমন কম্পোনেন্ট অ্যাক্রস মাল্টিপল প্রোডাক্ট। আপনি বিভিন্ন প্রোডাক্ট তৈরি করলে কিছু কমন কমন র মেটেরিয়াল যেন সবগুলাতে লাগে, এরকম ভাবে হচ্ছে আপনি করবেন। এটা করলে কি হয়, the total demand of this component is relatively stable even though each product display predictable variability. র মেটেরিয়াল বিভিন্ন রকমের যেগুলো, এগুলার ডিমান্ডটা দেখা গেছে যে স্টেবল থাকে, কিন্তু এক একটা সিঙ্গেল প্রোডাক্ট এগুলার ডিমান্ডটা আবার প্রেডিক্টেবল। এরপর দেখেন ইনভেন্টরি তার কি করবেন, বিল্ড ইনভেন্টরি অফ হাই ডিমান্ড অর প্রেডিক্টেবল ডিমান্ড প্রোডাক্ট। এই লাইনটা একটু মার্ক করে রাখেন, এগুলা পরে একটু করে বুঝতে হবে আপনাদের।
production of more uncertain items should take place closer to the selling season when demand is more predictable. আনসার্টেন আইটেম যেগুলার কিনা আপনি বিক্রি কিরকম হবে খুব কম জানেন, ইউজুয়ালি যেটা করতে হয় একদম লাস্টের দিকে এগুলা প্রোডাকশন করতে হয়। আচ্ছা, এগুলো একটু মার্ক করেন। ম্যানেজিং ডিমান্ড, ডিমান্ড ম্যানেজ করবেন কিভাবে? মার্কেট গ্রোথ, স্টিলিং শেয়ার আর ফরওয়ার্ড বাইং, এগুলো আপনারা পড়েন। পড়ার পরে আপনারা লিস্ট করেন, এই যে চ্যাপ্টারটা যা যা দেখাইলাম, যা যা বললাম, এগুলা পড়েন। পড়ার পরে আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করেন। এরপরেও বুঝতে না পারলে লিস্ট ডাউন করেন কার কি সমস্যা, এবং আপনারা দরকার হয় আমার রুমে আসেন। রুমে এসে এগুলার বিষয়ে ডিসকাস করেন। পার্টিকুলার আমি কন্ট্যাক্ট আওয়ার দেবো আপনাদের। এইভাবে ওপেন ক্লাস না নিয়ে আমি হয়তো কয়েক ঘন্টার জন্য কন্ট্যাক্ট আওয়ার দেবো এক্সামের আগে, যে সময় আমি ডিপার্টমেন্টে থাকবো। তা আপনারা চেষ্টা করবেন একটা কনসেপ্ট, যে কনসেপ্ট গুলো আপনারা বুঝতে পারেন না, ধরেন ক্লাসে 4-5 জন এই কনসেপ্টটা বুঝতেছেন না, তারা একসাথে আসবেন, তখন ডিসকাস করা যাবে। আচ্ছা, এখন এই চ্যাপ্টারে এই পর্যন্তই পড়েন, আর পড়া লাগবে না। আমরা এখন নেক্সট চ্যাপ্টারে একটু যাই। সেফটি ইনভেন্টরি। সেফটি ইনভেন্টরির বিষয়ে আমি কিছু বলবো না, কারণ এটা নিয়ে আপনাদের কিউবিএ কোর্সে আইডিয়া ছিল ভালো। আমি শুধু বলে দিচ্ছি এখানে এক্সট্রা কি পড়া লাগবে। আপনারা দ্য রোল অফ সেফটি ইনভেন্টরি, আচ্ছা সেফটি ইনভেন্টরির ডেফিনেশনটা সবাই একদম মুখস্থ করে ফেলবেন, একেবারে মুখস্থ করে ফেলবেন ওয়ার্ড বাই ওয়ার্ড। ইনভেন্টরি ক্যারিড টু স্যাটিসফাই ডিমান্ড that exceed the amount forecast. Safety inventory is required because demand is uncertain and a product shortage may result if actual demand exceeds. আপনি ফোরকাস্ট করছেন আপনার এই পরিমাণ বিক্রি হয়, কিন্তু তার থেকে, যেটা আমি বললাম আপনাদের আগে, এক্সেস কিছু প্রোডাক্ট রাখা লাগে আর কি সেফটির জন্য। এখন এগুলা করার দরকার নাই। এই ডায়াগ্রামটা ইনভেন্টরি প্রোফাইল উইথ সেফটি ইনভেন্টরি, এটা আপনাদের জন্য কঠিন হবে। আপনারা আবার এই জায়গাগুলা পড়বেন, এই যে যেগুলা এই যে এখান থেকে থিওরিটিক্যাল পার্ট গুলা পড়েন। সেফটি ইনভেন্টরির দরকার কেন, এটা এক্সাম্পল থেকে আপনি বুঝবেন। আপনি অনলাইন থেকে একটা কিছু অর্ডার করবেন, যখন আপনি দেখবেন যে একটা সাইটে নাই, একটা বই নাই, আপনি কিন্তু অন্য সাইটে যাই আবার দেখতে পারতেছেন। দ্য কনজিউমার্স হ্যাভ লটস অফ অপশন। এই যে এইখানে লাস্টের লাইনটা দেখেন, দ্য ইনক্রিজড ইজ অফ সার্চিং পুটস প্রেসার অন ফার্মস টু ইমপ্রুভ প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি। কনজিউমার খুব সহজেই এখন সুবিধা দেখতে পারে যে আপনার কাছে নাই, কিন্তু অন্যের কাছে প্রোডাক্টটা আছে কিনা। এমনও হইতে পারে আপনার যে রেগুলার কাস্টমার, সে একবার দুইবার তার কাছ থেকে কেনার পরে সে তার কাস্টমার হয়ে গেল। বুঝছেন? এই জায়গাগুলো পড়বেন, এগুলা জানা খুবই দরকার আছে। আর এগুলা পড়বেন। সেফটি ইনভেন্টরি প্ল্যান করতে গেলে 3টা কোশ্চেন। হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি? হাউ মাচ সেফটি ইনভেন্টরি ইজ নিডেড ফর দ্য ডিজার্ট লেভেল অফ প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, মানে সেফটি ইনভেন্টরি কতটুকু রাখবেন আপনি। And what action can be taken to reduce safety inventory without hurting product availability? আপনার সেফটি ইনভেন্টরিটা খুব বেশি রাখা যাবে না, কারণ ইনভেন্টরি রাখলে কিন্তু খরচ বাড়ে। আরেকটা বিষয় আছে, এখন প্রোডাক্টের এই যে এইখানে এই বিষয়টা পাবেন, প্রোডাক্টের ভ্যারাইটি বাড়ছে মানুষের কাছে। এই যে এই জায়গাটাতে মানুষ এখন আপনার প্রোডাক্টের ভ্যারাইটি বাড়ার কারণে সমস্যা যেটা হয়েছে, মানুষ বেশি দিন পুরোনো প্রোডাক্ট, ওল্ড ভার্সন, ওল্ড মডেল প্রোডাক্ট মানুষ আসলে ইউজ করতে চায় না, ঠিক না? মানুষ এটা ইউজ করতে চায় না। তো আপনি যদি ইনভেন্টরিতে অনেক করে প্রোডাক্ট জমায় রাখেন, ইট মে হ্যাপেন দ্যাট ইউর প্রোডাক্ট ক্যান বি অবসুলেট।
ইট মে বি আউটডেটেড। কনজিউমার নতুন ভার্সন নতুন ফিচারের প্রোডাক্ট চাইতে পারে। তো সেই ক্ষেত্রে ইনভেন্টরির প্রোডাক্ট গুলো আর আপনি রেগুলার প্রাইসে বিক্রি করতে পারবেন না। আপনাকে হয়তো ডিসকাউন্টেড প্রাইসে সেল করতে হবে, অথবা আপনি বিক্রি করতে পারবেন না ইউর প্রোডাক্ট। যখন আপনার প্রোডাক্টটা পপুলারিটি হারায় ফেলবে, তখন আপনার এই প্রোডাক্টটা মার্কেটে আর চলবে না, তার মানে নষ্ট হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য সেফটি ইনভেন্টরি আবার খুব বেশিও রাখা যায় না। এখন এরপরে অনেক ডিটেইল পড়াশোনা আছে সেফটি ইনভেন্টরি নিয়ে, আমরা আসলে ডিটেইলে যাইতে পারতেছি না। না যাওয়ার কারণ আর আশা করি বুঝতে পারছেন আপনারা, আমাদের তো আসলে সময় নেই। আচ্ছা, সেফটি ইনভেন্টরি এই পর্যন্তই পড়েন। লিস্ট একটা জিনিস মনে রাখেন, যখন আপনারা ওসিবি বোর্ডে আসবেন, যদি আমরা কোশ্চেন করি যে সেফটি ইনভেন্টরি কনসেপ্টটা কি, সেফটি ইনভেন্টরি ডিসিশন নিতে গেলে কি কি বিষয় চিন্তা করতে হবে, এগুলা যেন লিস্ট আপনারা বলতে পারেন। আর এক্সামের কোশ্চেন আশা করি এর মধ্যে আপনারা অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, এই গেল দুইটা চ্যাপ্টার আমাদের নতুন চ্যাপ্টার গুলোর মধ্যে। এখন আসেন এই সোর্সিং ডিসিশন ইন সাপ্লাই চেইন। টপিক গুলো একটু মার্ক করে রাখেন। পারচেজিং, আউটসোর্সিং, এই জায়গাগুলো পড়বেন। সোর্সিং, এই কনসেপ্ট গুলো কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে, বুঝছেন? পারচেজিং, প্রকিউরমেন্ট, একটা ওয়ার্ড শোনেন না, প্রকিউরমেন্ট। প্রকিউরমেন্ট মানে যে দেখেন বলা আছে, by which companies acquire raw material, component, product, service or other resource from supplier to execute their operation। আপনি যে র মেটেরিয়াল কিনবেন আপনার কাজের জন্য, এটাই হচ্ছে প্রকিউরমেন্ট। আর সোর্সিংটা কি? এন্টায়ার সেট অফ বিজনেস প্রসেস রিকোয়ার্ড টু পারচেজ গুডস এন্ড সার্ভিস। আপনি বিজনেস রিলেটেড ম্যাগাজিন বা জার্নাল যদি স্টাডি করতে চান, দ্যাট টাইম আপনি frequently you will face these words like sourcing, procurement, outsourcing। এই জায়গাগুলো করে রাখবেন, রোল অফ সোর্সিং। আচ্ছা, এগুলো একটু মার্ক করেন। আউটসোর্সিং এর ক্ষেত্রে আপনার তিনটা কোশ্চেন নিয়ে চিন্তা করতে হবে। এই যে থার্ড পার্টিকে যে আউটসোর্স করাবেন, সে কি সাপ্লাই চেইনে কিছু অ্যাড করতে পারবে? সাপ্লাই চেইন সারপ্লাস, মানে আপনাদের ফার্স্ট চ্যাপ্টারে সাপ্লাই চেইন সারপ্লাসের বিষয়ে কথা ছিল। যদি এখনো সাপ্লাই চেইন সারপ্লাসের কনসেপ্ট না বুঝতে পারেন, একটু গুগল করে বুঝে নেবেন। আউটসোর্সিং করলে সাপ্লাই চেইন সারপ্লাসে অ্যাড হবে কিনা এটা জানতে হবে। পাশাপাশি থার্ড পার্টিকে যখন আপনি দিবেন আপনার কোম্পানির কাজ করার জন্য, কিছু রিস্ক থাকে, এই রিস্ক গুলোর বিষয়ে আপনাকে জানতে হবে। আর আউটসোর্সিং এর পেছনে স্ট্র্যাটেজিক ভিজন থাকতে হবে। আপনি যে আউটসোর্সিং করাবেন, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দিস আউটসোর্সিং। আপনি যদি নিজেই কাজটা করতে পারেন, সেক্ষেত্রে নিজেই করেন। বুঝতে পারছেন? আপনি যদি প্রফিট স্যাক্রিফাইস না করে নিজে করতে পারেন, সেক্ষেত্রে নিজেই করবেন। আচ্ছা, এইখানে দেখেন, এটা একটু মার্ক করেন। থার্ড পার্টিকে যখন আপনি সাপ্লাই চেইনের কাজ করাবেন, হাউ ডু থার্ড পার্টিস ইনক্রিজ দ্য সাপ্লাই চেইন সারপ্লাস। ঠিক আছে, এগুলা প্রত্যেকটা প্রথম লাইন করবেন। ক্যাপাসিটি এগ্রিগেশন, এক্সামের জন্য বলতেছি, ইনভেন্টরি এগ্রিগেশন, এরকম প্রথম লাইন করবেন। যারা একটু বেশি জানতে চান, এরপরে খুব সুন্দর এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো দেখেন। তো এই যে দেখেন, এই যে এগ্রিগেশন গুলোর কথা বলা আছে, মানে হচ্ছে আপনি যখন থার্ড পার্টিকে দিয়ে সাপ্লাই চেইনের কাজ করাবেন, ফর এক্সাম্পল আপনার ট্রান্সপোর্টেশনের কাজ, ইউ উইল ডেলিভার ইউর প্রোডাক্ট টু ডিস্টেন্ট লোকেশন, এন্ড দ্যাটস ওয়াই ইউ আর ইউজিং দ্য সার্ভিস অফ এ ট্রান্সপোর্টেশন কোম্পানি। এখন এই যে পার্টিকুলার ট্রান্সপোর্টেশন কোম্পানি, সে কিন্তু শুধু আপনার প্রোডাক্টটা ক্যারি করবে না, সে অনেকের প্রোডাক্টই ক্যারি করবে, অন্যান্য কোম্পানির। তো এইভাবে
আপনার বলা হয় যে এই যে এগ্রিগেশন হয়, ক্যাপাসিটি এগ্রিগেশন, ইনভেন্টরি এগ্রিগেশন, বা এই এগ্রিগেশনটার কারণে কি হয়, ইকোনমিক্স অফ স্কেলটা বাড়ে। যেই কাজটা আপনি বেশি টাকায় করেন সেই কাজটাই থার্ড পার্টি আপনাকে কম টাকায় করে দিতে পারবে। বিষয়টা বুঝতে পারছেন? এইভাবে আর কি। তো এখানে দেখেন টোটাল এগ্রিগেশন আছে হচ্ছে আপনার 10টা, আপনি মিনিমাম 5 থেকে 6টা করবেন আর কি, মিনিমাম। যারা 10টা করতে পারে 10টাই করবেন, ওই যে আমি বললাম প্রথম লাইনটা করে রাখবেন আর কি। আচ্ছা, এইটা হলো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটাতে সবাই এটা খুব ডিটেইলে করবেন। রিস্ক অফ ইউজিং এ থার্ড পার্টি। আপনি একটা থার্ড পার্টি যখন ইউজ করবেন, দেখেন কি কি রিস্ক থাকে। আপনার বিজনেসের প্রসেসটা ব্রোকেন হয়ে যায়। একটা কাজ যখন অন্য একজন করে, আপনার যে নর্মাল বিজনেস প্রসেস আপনার ফার্মে, এটা কিন্তু ব্রোকেন হয়ে যায়। তার উপরে আপনার ডিপেন্ডেন্ট হইতে হয়। যদি এরকম হয় তার কাজটা একটা মিড পয়েন্টের কাজ, যেমন তার এই কাজটার আগে আরেকজন কাজ শুরু করতে পারবে না, তখন কিন্তু সে যদি কোনো কারণে স্টপ হয়ে যায় বা অথবা সে লিঙ্গারিং করে, তখন কিন্তু আপনার সাফার করতে হবে। আন্ডার এস্টিমেশন অফ দ্য কস্ট অফ কোঅর্ডিনেশন, রিডিউসড কাস্টমার সাপ্লায়ার কন্ট্রাক্ট, লস অফ ইন্টারনাল ক্যাপাবিলিটি অ্যান্ড গ্রোথ ইন থার্ড পার্টি পাওয়ার। এগুলো আপনি নাম দেখে বুঝতে পারবেন কি জিনিস। এখানে কয়টা আছে? 8টা। নেগেটিভ রিপুটেশনাল ইম্প্যাক্ট, এখানে একই কথা, প্রথম লাইনটা পড়েন আর এখানে কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলা পড়েন, শিখতে পারবেন অনেক কিছু। লিকেজ অফ সেন্সিটিভ ডাটা অ্যান্ড ইনফরমেশন, এটা দেখবেন সবসময় আউটসোর্সিং এর ক্ষেত্রে বলে, থার্ড পার্টি ইউজ করার ক্ষেত্রে আপনি তার সাথে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু আপনি শেয়ার করতেছেন আপনার ফার্মে। আপনার কি অ্যামাউন্টে একটা প্রোডাক্ট লাগতেছে না লাগতেছে, কিরকম প্রোডাক্ট লাগতেছে, এগুলো সে জেনে ফেলতেছে। এগুলো আপনার জন্য কিন্তু প্রবলেম। দিস ইনফরমেশন ক্যান বি ইউজ বাই ইউর কম্পিটিটরস ইন দ্য থার্ড পার্টি is not ethical in its practice. In that case, your competitors can easily the access of information from your third party. এখানে দেখেন অনেক সময় ইন্টেলেকচুয়াল প্রপার্টির বিষয়ে সে জানে, এগুলো রিস্ক ফ্যাক্টর আর কি। ইনএফেক্টিভ কন্ট্রাক্ট। আচ্ছা, তো এখন যে অবস্থায় আপনাদের কৌশিক স্যার কি পড়াইছে আমি জানি না, আমি যে 3টা কনসেপ্ট এখন বললাম, বিশেষ করে সোর্সিং, সেফটি ইনভেন্টরি, সোর্সিং এর মধ্যে আপনারা আছে এই যে থার্ড পার্টি রিলেটেড কিছু পড়াশোনা, মানে আউটসোর্সিং এর বিষয়ে। আর ফার্স্ট চ্যাপ্টার তো থাকতেছে না, ডিমান্ড ফোরকাস্টিং এর চ্যাপ্টারটা পড়েন, যা যা পড়াইছি পড়েন। একেবারে ডিরেক্ট কোশ্চেন খুব একটা বেশি অ্যান্সার করেন না, কনসেপ্ট গুলা মেমোরিতে রাখার চেয়ে একটু কম্প্রিহেনশনের দিকে বেশি নজর দেন। আমার পার্ট কম্প্রিহেনশনের দিকে, কনসেপ্ট গুলো একটু বুঝা পড়েন। আশা করি বুঝতে পারছেন, কনসেপ্ট গুলো একটু বুঝা বুঝা পড়েন আর কি। যেমন আমি ফোরকাস্টিং এর বিষয়ে আপনাদের যদি বলি, যে ফোরকাস্টিং এর আপনি টেকনিক করলেন, ক্যারেক্টারিস্টিক্স করলেন, সবই করলেন। এখন আমি যদি আপনাদের জিজ্ঞেস করি ফোরকাস্টিং এর বিষয়ে কেয়ারফুল থাকতে হবে, কেন কেয়ারফুল থাকতে হবে, হোয়াই ইউ শুড বি কশাস, তা আপনি চিন্তা করলেন যে স্যার তো আসলে এটা পড়তে বলে নাই বা পড়ায় নেই। এটা আপনার একেবারেই ভুল ধারণা। আমি যে বিষয়গুলো বলছি আপনাদের, ফোরকাস্টিং এ যা যা পড়াইছি চ্যাপ্টারে, এর মধ্যে এই বিষয়টা আছে, আপনাকে বুঝে নিতে হবে। আরেকটা হচ্ছে, যেমন ধরেন যদি আমি কোশ্চেন করি, যেমন আপনাদের ক্লাসে বলছিলাম যে একটা ফোরকাস্টিং টেকনিক সাফিসিয়েন্ট না, আমাদের বেশ কিছু ফোরকাস্টিং টেকনিক আছে। কিউবিএ কোর্সেও আপনি করছেন, টাইম সিরিজ, ঠিক না? আপনি রিগ্রেশন মডেল করছেন, আপনি ডিএলপি টেকনিক, এরকম অনেক কিছু করছেন, কিন্তু টেকনিক গুলা কিন্তু আপনি জানেন, টেকনিকের নামও জানেন, কিন্তু এটা হইলো সবচেয়ে, এটা একটা মানে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে একটা সিঙ্গেল ফোরকাস্টিং টেকনিক সাফিসিয়েন্ট না। কেন না? আশা করি বুঝতে পারছেন আপনারা বিষয়টা। তো আপনি যখন মেমোরাইজ মেমোরাইজ না করে, যখন টপিক গুলার বিষয়ে আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি অনেক বেশি থাকবে,
তখন এইসব কোশ্চেন অ্যান্সার করতে আসলে আপনার খুব একটা ডিফিকাল্ট হবে না এই টাইপের কোশ্চেন অ্যান্সার করতে। আচ্ছা, এখন হাফ অ্যান আওয়ার চলে গেছে। আশা করি আপনারা টপিক গুলা মার্ক করছেন, পড়াশোনা করেন। খুব বেশি পড়াশোনা নাই, যেসব টপিক বললাম এগুলাই দেখেন। ফার্স্ট চ্যাপ্টার দেখার দরকার নাই, ক্লাস টেস্টের জন্য দেখছেন, এখন আর দরকার নেই। বাট বিফোর ইউর পসিবল এক্সাম অবশ্যই ফার্স্ট চ্যাপ্টারের সাপ্লাই চেইন কি, হ্যাঁ, এই বিষয়গুলা, এই বেসিক বিষয়গুলো একটু দেখাইছেন। তো এটা আসলে আমি বলি আপনাদের যে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার যে যেভাবে আসলে আমাদের এই কোর্স গুলা এবার শেষ করতে হয়েছে, বিশেষ করে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা ইন্টারন্যাশনাল মার্কেটিং এর মতো কোর্স। প্রথম বিষয় হচ্ছে শুরুর দিকে ক্লাস না নিলে আপনার শেষের দিকে এসে আসলে এত ক্লাস পাওয়া যায় না। নেওয়াটা কঠিন হয়। আমাদের নাম্বার অফ ক্লাস অনেক কম হয়েছে, একই সাথে আমাদের কোর্স লোড অনেক বেশি। এখন ইন্ডিভিজুয়াল টিচারদের কোর্স লোড অনেক বেশি। এগুলো আমাদের জন্য এখন খুব বড় এখন একটা সমস্যা। পাশাপাশি এর থেকে আরো বড় সমস্যা তৈরি করতেছে আমাদের কিছু স্টুডেন্ট, তারা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই আমার টিচারদের সাথে কথা হয়তো যে ডিপার্টমেন্টকে বাইপাস করে এখন আমরা দিন বরাবর আমরা খুব ইজিলি আমরা চলে যাই, স্টুডেন্টরা আমরা চলে যাই এবং আমরা ডিমান্ড করি যে আমাদের ফাইনাল তাড়াতাড়ি নিয়ে নেন, তাড়াতাড়ি নিয়ে নেন। তো এই যে তাড়াহুড়ার বিষয়টা, এটাতে যেটা হয় কি যে দ্য উইক স্টুডেন্টস অফ দ্য ক্লাস দে আর বেনিফিটেড। উইক স্টুডেন্ট তারা পড়াশোনাটা পছন্দ করে না এবং as early as possible they want to leave the campus। তো এটার কারণে প্রবলেম হয় যেটা যে ভালো স্টুডেন্ট যে কয়জন থাকে তাদের প্রবলেম হয়। আমি যদি এখন আমার এক্সপিরিয়েন্স বলি, আমি এই সুনীল চোপড়ার বইয়ে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি ডিটেইলে প্রায় আপনার 15টা চ্যাপ্টার করছিলাম, 14 থেকে 15টা। অসংখ্য এক্সাম্পল আছে এই বইতে, আপনারা বইটা যদি একটু ভালো করে ঘাটাঘাটি করেন দেখতে পাবেন। এই যে দেখেন এখানে আমি জাস্ট একটু দেখেন, দেখছেন এখানে যে কেস স্টাডি আছে খুব সুন্দর, অনেক মিনি কেস আছে। তো এগুলা আমরা সলভ করতে পারি কখন? যেমন এই ধরনের বিষয়গুলো সলভ করলে লং রানে অনেক বেনিফিট থাকে। তো আমরা এগুলো সলভ করতে পারতেছি না, টাচ করতে পারতেছি না। হ্যাঁ, পার্টিকুলার একটা কনসেপ্ট নিয়ে বেশিক্ষণ কথা বলতে পারতেছি না। কারণ কি আমাদের ক্লাস হয় মাত্র 2.5 মাস। তো এইরকম শর্ট ডিউরেশনে আসলে ভালো এডুকেশন আশা করেন না। এখন আসলে আপনারা আশা আসলে করেনও না। আমার যা ধারণা আপনারাও এরকমই চান যে আসলে শর্টকাটে পরীক্ষা হয়ে যাক, আমরা বের হয়ে যাই। তো এটা এই পড়াশোনার ক্ষেত্রে আসলে শর্টকাট টেকনিকে হয় না। এটা অল্প বয়সে বুঝবেন না, এটা যখন বয়স বাড়তে থাকবে, বিশেষ করে যদি কেউ বিদেশে পড়তে যান তখন দেখবেন যে অপারেশন ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এগুলো যে কোন লেভেলে চলে গেছে। এবং তখন দেখবেন যে আপনার এই যে পড়াশোনাটা আপনি করছেন এইটা খুব মিনিমাল, আপনি এটা ইউটিলাইজেশন করতে পারতেছেন, খুব বেশি ইউজ করতে পারতেছেন না। আমরা অনেক দরকারি বিষয় কিন্তু আমরা পড়াইতে পারি না এখন, মানে জেনুইনলি স্পিকিং অনেক দরকারি বিষয় আমরা পড়াইতে পারি নাই। এটা এই কোর্সের বিষয় গেল। ইন্টারন্যাশনাল মার্কেটিং এর ক্ষেত্রে অনেকটা স্পিডি মোডে আমি টপিক গুলো হয়তো কভার করে গেছি। এই ক্লাসে আপনাদের একটা চ্যাপ্টার টোটাল কভার করছি, ফর ইউর ইনফরমেশন। এই একটা চ্যাপ্টার কভার করতে এই বিজয় বিশ্বাস, সাদিয়া আফরিন ওদের আমি নিয়েছিলাম 4টা ক্লাস। পরে সিঙ্গেল চ্যাপ্টার এখানে আমি 4টা ক্লাস নিয়েছি, সেখানে আপনাদের ক্ষেত্রে একটা ক্লাসে এটা আমার কভার করতে হয়েছে, ঠিক না? তো এখন রেমেডি কি? রেমেডি হচ্ছে যারা আসলেই পড়াশোনা করতেছেন, যারা লং রানে ভালো একটু করতে চান, তারা একটু নিজ দায়িত্বে পড়াশোনা করেন, সেলফ স্টাডি করেন। অ্যাটলিস্ট যে টপিক গুলো পড়াইছি এগুলা সবকিছু করেন। আজে বাজে মানুষের পাল্লায় পুরা আপনাদের বেসের মোটামুটি পড়াশোনার মান ভালো অনেকেরই, ওই আজে বাজে মানুষের পাল্লায় পড়েন না।
যে এরকম পড়াশোনা করে কিছু হয় না, কোনো কিছু মনে তো থাকে না। ওই একজন সেদিন আমারে বলতে যে ফার্স্ট ইয়ারে যা পড়ছে এখন নাকি কিছুই মনে নেই। তারপরে এটা কি কাজে লাগে, কি কাজে যে লাগে এটা বুঝতে হইলেও আপনার একটা লেভেল লাগবে, মানে ওই লেভেলের স্টুডেন্টরা আমাদের এখন কম। মানে এটা খুব সত্যি কথা। মানে এটা যে কি কাজে লাগবে, কোন বিষয়ে কখনকার কাজে লাগবে আমরা তো জানি না। এমনও হইতে পারে আমাদের এখানকার কোনো স্টুডেন্ট সে আমেরিকা অস্ট্রেলিয়াতে সে এমবিএ করতে যাবে, মাস্টার্স করতে যাবে, ঠিক না? এমনও হইতে পারে কেউ একজন ভালো একটা এমএনসি তে চাকরি করবে। আপনারা সবচেয়ে ভালো হইতো আমাদের ইভিনিং বা প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের স্টুডেন্ট যারা আছে এদের সাথে যদি আপনাদেরকে একদিন বসানো যায়। এরা অনেকেই আছে প্রফেশনাল, চাকরি বাকরি করে পড়াশোনা করে, এবং এদের সাথে কথা বললে আপনারা বুঝতে পারতেন এই যে থিওরিটিক্যাল পড়াশোনা, এই যে আপনাদের ক্লাসগুলোতে হচ্ছে, ডিসকাশন হচ্ছে, এগুলো যে কতটা জড়িত কাজের সাথে। এখন এদের সাথে কথাবার্তা হয় না, আপনাদের কথাবার্তা হয় হচ্ছে ওই যে তথাকথিত আজে বাজে ছেলে মেয়েদের সাথে, যারা কিনা পরীক্ষার আগে পড়াশোনা করে না, পরীক্ষার আগে ছাড়া এরা করবেই না। এরা শুধু চায় কোন রকমে পরীক্ষা দিয়ে পার পেয়ে যাইছে। আপনাদেরকে সেভারেল টাইম রিপিটেডলি এগুলো বলি কেন? কারণ হচ্ছে আপনার পণ্ডিতের অভাব নেই এখন আমাদের চারপাশে। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আপনি একটা ডিপার্টমেন্টে মেজরে আসছেন, আপনার তো অ্যাটলিস্ট আপনি ডিনের কাছে যাওয়ার আগে চেয়ারম্যান, তারপর হচ্ছে আপনার যারা টিচার আছে পড়াই তো আমরা, এই যে দেখেন শেষ কিন্তু করে দিতে সিলেবাস, ঠিক না? আপনারা পরীক্ষা দিবেন, সিলেবাস শেষ করে দিচ্ছে, কারো কিছু কিন্তু বলার নাই। ইউনিভার্সিটিতে কেউ যে আইসে এখন আমাকে কোশ্চেন করবে যে এই কেন এত তারা এত ইয়াতে শেষ হয়েছে, এই কোশ্চেন করার কিন্তু কেউ নাই। আপনাদের পরীক্ষা আছে, শেষ করে দিচ্ছে। এটাও করতে পারতাম যে ধরেন ক্লাস না নিয়ে সিলেবাস বলে দিতে পারতাম এই চ্যাপ্টার প্যানেলের সিলেবাস, ঠিক না? এটাও করতে পারতাম। এটা করলেও আসলে আমাদের কারো কিছু করার ছিল না। কিন্তু এটা আসলে প্রতিটা কাজের হয়, প্রতিটা হয় হচ্ছে ওই যে প্রতিটা ক্লাসে কিছু ভালো স্টুডেন্ট থাকে, এদের খুব মানে পটেনশিয়াল থাকে, কিন্তু এদের প্রতিটা হয় আর কি। ইন জেনারেল যারা কোন রকমে একটা বিবিএ একটা এপিআর সার্টিফিকেট দিয়া মোটামুটি একটা চাকরিতে ঢুকে যাইতে চায়, ওই 15,000 20,000 টাকা বেতনে, 12,000 টাকা বেতনে, তাদের আসলে কোনো ক্ষতি নাই। বুঝতে পারছেন? তাদের আসলে কোনো ক্ষতি নাই, তাদের আগে আগে বের হয়ে যাইতে পারলে ভালো। আচ্ছা, আপনাদের এখন বলেন আজকের পরে আমার মনে হয় না যে আপনাদের আর ক্লাস নিতে পারবো। কারণ হচ্ছে আপনাদের 8 সেমিস্টারের ওদের সিলেবাস বাকি, ওই থার্ড সেমিস্টারের সিলেবাস বাকি, এখন এইসব জায়গায় একটু ক্লাস নেওয়া লাগবে। এক্সাম রিলেটেড কোনো কিছু যদি জানার থাকে উইদিন 5 মিনিটস আমার কাছ থেকে জেনে নেন। 5 মিনিট সময় দিলাম। স্যার আসসালামু আলাইকুম। সিয়াম বলেন। স্যার চ্যাপ্টার 7টা স্যার একটু রিভিউ করে দিলে ভালো হতো স্যার, মানে ক্লাসটা স্যার কোনটা? অনেকেই মিস করছি আমরা। স্যার চ্যাপ্টার 7 ফোরকাস্টিং, স্যার এটা হচ্ছে ওই স্যার বন্ধের পরে স্যার ক্লাসটা নেওয়া হয়েছিল স্যার, অনেকেই স্যার আসতে পারিনি আমরা স্যার, 8 তারিখ ক্লাসটা নেওয়া হয়েছে। করছে করছে কে কে ক্লাসটা এইখানে ফোরকাস্টিং এর চ্যাপ্টারটা কে কে করছেন একটু বলেন তো। তিনি করেন নাই? আর কে করছেন? তানসি করছেন? জি স্যার করছি। তানসি করছে, সাব্বির করছে, আর কে করছে? স্যার আমিও করছি। আমি দেখি নাম না বললে বোঝা যায়। পার্থ স্যার। পার্থ, পার্থ করলেই হবে, পার্থ তো ভালো স্টুডেন্ট। এই পার্থ, তানসি আর হচ্ছে সাব্বির, এই তিনজনের হচ্ছে দায়িত্ব ফোরকাস্টিং এর চ্যাপ্টার পড়বেন এবং সিয়ামের সাথে বসবেন আগামী 48 ঘন্টার মধ্যে, ঠিক আছে? ওই শহরে বুঝাই দিবেন কোন কোন কনসেপ্ট সিয়াম বুঝতে পারে না, ওর সাথে ডিসকাস করেন। সিয়াম এই চ্যাপ্টারটা করেন, আজকে রাতেই পড়েন।
এরপরেও যদি সমস্যা থাকে আমি আপনাদের 7 সেমিস্টারের জন্য আমি কয়েক ঘন্টা দেবো আর কি, তখন আইসেন। আর কোনো কিছু ফর্মাল ক্লাস আসলে আর মানে নিতে চাচ্ছি না মানে আমার নিজেরই এখন নিতে খুব বিরক্ত লাগতেছে। বিগত কয়েকদিন ধরে এই যে আপনার এক্সামটা এইভাবে 2.5 মাসে নিয়ে আসার কারণে প্রত্যেক দিন 3টা 4টা করে ক্লাস থাকে। এইটা কি কোনো মানে কিন্ডার গার্ডেন না স্কুল? এইভাবে মানে একটা ইউনিভার্সিটি লেভেলে এইভাবে ক্লাস নেওয়া যায়? একটা ক্লাস নেওয়ার আগে অ্যাটলিস্ট পড়ে আসতে হয় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, কমপক্ষে এত দূর পড়াশোনা করে যাইতে হয়। ওই ক্লাসে গেলাম, কোন রকমে কিছু টপিক এই বইলা চইলা আসলাম হালকার করে। তো এইভাবে তো ক্লাস আসলে আমরা অনেকে নিতে পারি। তো এটা তো মানে খুব বেশি ওভারলোড হয়ে যাচ্ছে এখন। এই জন্য আসলে আর এই ক্লাস ক্লাস নিতে চাচ্ছি না। আমি ওই যে দেবো, আপনারা ওই সময় এসে দরকার হয় বিভিন্ন কনসেপ্টের ব্যাপারে কথা বললেন। আচ্ছা, আর কোনো কিছু? স্যার আজকে যে চ্যাপ্টার গুলো পড়ানো হলো ওইগুলোর ডিসকাশন কোশ্চেন যদি দিয়ে দিতেন ভালো হতো, মানে কতগুলো ইম্পর্টেন্ট এগুলো যেগুলো। ডিসকাশন কোশ্চেন আলটিমেটলি বইয়ের শেষে যেগুলো আছে চাইলে তুমি দেখতে পারো। তবে ডিসকাশন কোশ্চেন ওই না দেখলেও খুব একটা সমস্যা হবে না, বুঝতে পারছো? যে টপিক গুলা আচ্ছা স্যার। মার্ক করা আছে শুধু ওই টপিক গুলা করো আর কি। আর কোনো কোশ্চেন আছে আপনাদের? আরেকটা বিষয় হচ্ছে ওই আগের যে কোশ্চেন আছে আমাদের আগের কোশ্চেন দেখেন। আর ইন্টারন্যাশনাল মার্কেটিং তো আমি নিচ্ছি কন্টিনিউয়াস, কিন্তু আপনাদের আমি একটা মানে আইন বলে দিই, যদিও এটা আমাদের অনেকে মানে না। আগের বছরের কোশ্চেন থেকে কিন্তু খুব বেশি রিপিট করা যায় না, মানে পার্টিকুলার একটা পার্সেন্টেজ আছে, এর বেশি রিপিট করা যায় না। তা আমি কিন্তু চেষ্টা করি ওটাতে ওটাতে থাকার জন্য। খুব বেশি কোশ্চেন আমি রাখতে চাই না লাস্ট ইয়ারের কোশ্চেনে। তারপরে দেখেন কিছুটা হইলো আইডিয়া পাবেন যদি থাকে আর কি আপনাদের কাছে। আচ্ছা, আমাকে একটু বলেন তো আপনাদের অন্যান্য কোর্সের সিলেবাস কি অবস্থা? এগুলা কি সব শেষ হয়ে গেছে? কোনটা বাকি? কোন? আচ্ছা আচ্ছা, ওইরকম ভাবে আর কি শেষ হয়েছে আর কি। শেষ করে দেওয়া কোনো বিষয় না, বুঝছেন? যদি আপনারা আমারে বলেন যে স্যার আমাদের সময় হইলো 1 সপ্তাহ, 1 সপ্তাহে আপনি 5টা কোর্স আমাদের শেষ করে দিবেন, আমরা সারা সেমিস্টার ক্লাস নিতে পারবো না। আমি আপনাদের শেষ করে দিতে পারবো। আমার হয়তো একদিন লাগবে, তৌফিক হয়তো কয়েক ঘন্টায় পারবে, বুঝছেন? আবার আফজাল স্যার হয়তো পারবেই না। এখন এই তাড়াতাড়ি এটা কোনো ক্রেডিট নাই, বুঝছেন? এবং এটা আমি খুব মানে আপনাদের খুব সিরিয়াসলি বলতেছি। মানে আমরা আসলে এমন একটা অবস্থায় আছে, আমাদের ফ্যাকাল্টি এবং ফ্যাকাল্টির স্টুডেন্ট যারা আছি আমরা, আপনারা যারা আছেন, মানে এখন আসলে ওই যে সুপিরিয়রিটি, যে উই আর সুপিরিয়র দেন প্রাইভেট ইউনিভার্সিটিজ, উই আর সুপিরিয়র ফ্রম অমুক ইউনিভার্সিটি, আমরা ভালো, এগুলা আসলে আশা মানে এগুলা আসলে এখন আর চিন্তা করা যাচ্ছে না। কারণ যত যাই আপনাদেরকে মানুষজন বলুক, আমি নিজে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইছি তো কয়েক বছর। মানে এখন আমাদের পড়াশোনার যে অবস্থা বা যেই এই স্ট্যান্ডার্ড বা যেই পরিমাণে আমরা পড়ি, ওরা কিন্তু তার থেকে কম পড়ে না, বুঝছেন? ওরা কিন্তু তার থেকে কম পড়ে না, ভালো ইউনিভার্সিটি যেগুলো। এখন আপনাদের হয়তো অন্য বিভিন্ন এক্সাম্পল থাকতে পারে, বড় ভাইরা বিভিন্ন কিছু বলতে পারে। ওই দিন হয়েছে ওই যে কে জানি একজন বলতেছে আপনাদের সিনিয়র, যে সকালে যে কোশ্চেনে ক্লাস হয় বিকালে নাকি একই কোশ্চেনে ক্লাস হয়। একটা স্টুডেন্টের ব্যাপারে মনে হয় বলবো। এইগুলা আসলে খুব বিচ্ছিন্ন ঘটনা, এগুলা দিয়ে ওদেরকে মেজার করতে পারবেন না। ওরা পড়াশোনা আপনাদের থেকে মানে এখন আপনারা যে পরিমাণে করেন
এর থেকে আসলে কোনো পরিমাণে কম করে না। যেমন এখানে আপনি দেখেন যে এই কোর্সে সাপ্লাই চেইনে কিন্তু খুব ডিফিকাল্ট কিছু কেস টেস একটু ক্র্যাক করা উচিত, সলভ করা উচিত, এরকম কিছুই কিন্তু হয় নাই। তৌফিক স্যার কি কাজ দিচ্ছে আমি জানি না। তো এই কোর্সটা একেবারেই হচ্ছে আপনাদের মানে খুব সিম্পলি শেষ হয়ে গেল, ঠিক না? অথচ মেজরের এই প্রত্যেকটা কোর্সে খুব সিগনিফিকেন্ট ছিল। যাই হোক, আচ্ছা আর কি কোনো কিছু বলার আছে? আর যদি কিছু বলার না থাকে সেই ক্ষেত্রে এখন ইয়েটা বন্ধ করে দেবো, ক্লাসটা বন্ধ করে দেবো। আচ্ছা আপনাদের ডিনার কয়টা পর্যন্ত থাকে হলে? মানে এর মধ্যে কেউ খাওয়া দাওয়া না করলে স্যার খাইতে পারে না, এরকম কিছু কি? ঠিক আছে, ক্লাস অফ করে দিচ্ছে, আর সময় দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, পড়াশোনা করেন, সমস্যা হলে যোগাযোগ করেন। জি স্যার।